গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা সেখানে কিন্তু ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। এ নিয়ে কোর্টের পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখবো এবং কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো, তার আগে কোর্টের যে পর্যবেক্ষণ সেটা আপনাদের সামনে রাখতে চাইবো। কারণ কোর্ট কি বলছে যে এই দুর্নীতির জন্য যাদের চাকরি মনে হচ্ছে তাদেরই সাহায্য করতে চাইছে সরকার। প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানে নীরবে দুর্নীতিকে সমর্থন করা, অনুমতি দেওয়া মানে নীরবে প্রতারণামূলক কাজকে সমর্থন করা। এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান করছে না। এই বিতর্কিত প্রকল্পে কোনো বেকার প্রার্থীকেও সরকার সহায়তা দিচ্ছে না। শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে রাজ্যের ভূমিকায় সমালোচনা করেছে হাইকোর্ট। অর্থাৎ হাইকোর্টে আজকে রাজ্যকে ফের ধাক্কা খেতে হলো। যেরকম আপনাদের বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি সুদীপ্ত বাবুর কাছেই যাব। সুদীপ্ত বাবু, একটা প্রশ্ন করতে চাইবো, যদি এই যাদের চাকরি চলে গেছে, যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ সির কর্মীদের চাকরি গেছে, তারা যদি ভাতা পেত তাহলে আপনাদের সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়? দেখুন, এখানে মানে সমস্যা বা অসুবিধার বিষয় না, বিষয়টা হলো যে কোনো কাজ, সরকারি কাজ সংবিধান মেনে করতে হবে, আইন মেনে করতে হবে। যদি কোনো কাজ সংবিধান বিরোধী হয় তাহলে সেটা নিয়ে মামলা হবেই। এবার প্রশ্ন হলো যে যদি ভাতা পেতে অসুবিধা করে, ভাতাটা কার থেকে দিচ্ছে? টাকাটা হচ্ছে পাবলিক এক্সচেকার, যারা ট্যাক্স দেয় সেই টাকাটা, এবং সেই টাকা যখন দেওয়া হচ্ছে, পাবলিকের টাকা যখন খরচা করা হচ্ছে, সেটার কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে। সে টাকাটা দিয়ে করবে কি? টাকাটা দিয়ে টেরারিজম হবে না সে কোনো ভালো কাজ করবে? তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এখানে দেখা যাচ্ছে টাকাটা দেবে, তারা বাড়িতে বসে বসে টাকাটা পাবে, সেটা হয় না। এক, দ্বিতীয়ত এই টাকাটা আপনি কাদের দিচ্ছেন? আমি বুঝতাম আপনি বলতেন, যদি সরকার বলতো যে পশ্চিমবঙ্গে যত বেকার আছে তাদেরকে আমরা এই ভাতা দেব, কিন্তু এখানে কি হলো? এখানে বলা হলো যে যাদের চাকরি দুর্নীতির কারণে মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করেছে শুধু তারাই এই ভাতা পাবে। এতে বোঝা যাচ্ছে যে এই স্কিমটা করাই হয়েছে হলো সুপ্রিম কোর্টের যে আইন, যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে ফ্রাস্ট্রেট করার জন্য। এটা পুরোপুরি অসাংবিধানিক। তাই জন্যই যারা ওয়েট লিস্টেড গ্রুপ সি গ্রুপ ডি, যারা এই দুর্নীতির কারণে চাকরি পায়নি, তারা এই মামলা করে আবেদন করেছে যে এই ভাতা প্রথমত দেওয়া যায় না, যদি দিতে হয় তাহলে তাদেরকেও দিতে হবে, সকলকে দিতে হবে। এবং এই মর্মেই আজকে আমাদের যে দাবি, সেই দাবিকে আজকে মান্যতা দিয়েছে এবং একটি ইন্টারিম প্রোটেকশন দিয়ে বলেছে এই যে ভাতা, সেই ভাতা আপাতত দেওয়া যাবে না। একেবারে সুদীপ্ত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষের বক্তব্য। কারণ আমরা ওবিসির সময় দেখেছিলাম তিনি বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন, সমালোচনা করেছেন। আর এবার কুণাল ঘোষ কি বললেন এই যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার ঘোষণা এবং তাতে যে হাইকোর্টে রাজ্যকে ধাক্কা খেতে হলো, শুনুন। অমৃতা সিনহা মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন, দেখুন কোর্টের কোনো বিষয়ে বা কোর্টকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অমৃতা সিনহার রায়কে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা মূল্যায়ন করব না। তবে কোর্টের কিছু কিছু চেয়ার তো প্রেডিক্টেবল। কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে আর কোন চেয়ার থেকে কি অর্ডার আসবে আর বিজেপি বা সিপিএম মিষ্টিবিলি করবে, প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কোর্টটা। এইটা আনফরচুনেট। একেবারে সুদীপ্ত বাবু, আপনি শুনলেন কুণাল ঘোষ বলছেন কোন লয়াররা কোন চেয়ারকে প্রেফার করে এবং কোন চেয়ার থেকে কি অর্ডার আসে সেটা একেবারে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। দেখুন, এইটা বলতে হবে কুণাল ঘোষের, মানে উনি নিজেকে মনে করেন উনি সব কিছু জানেন, কিন্তু একটা জিনিস উনি জানেন না, হাইকোর্টে মামলা হয় কারোর ইচ্ছে মতন না। হাইকোর্টের একটা ডিটারমিনেশন আছে যে কোন মামলা কোন জজ সাহেবের ঘরে হবে, সেই অনুযায়ী মামলা যখন ফাইল হয় হাইকোর্টের ডিপার্টমেন্ট থেকেই সেই জজ সাহেবের ঘরে মামলাটা যায় এবং তার ভিত্তিতে এই মামলার শুনানি হয়। আগেও এই দেখুন, যখন এসএসসির দুর্নীতি হলো, প্রাইমারির দুর্নীতি, ওবিসি, এখন এই ভাতা, ওনাদের বিরুদ্ধে রায় গেলেই ওনারা এইসব কথা বলেন। ওনাদের আমি অনেক আগেও বলেছিলাম যে কোনো এই ধরনের মামলা ওনারা একজন বিচারপতির নাম পছন্দ করে দিন, যারা যেই বিচারপতিকে ওনারা মনে করছেন যে সঠিক বিচারপতি, তার ঘরেও যদি এই মামলা হয় সেই মামলাও স্থগিতাদেশ হবে এবং উল্টে হয়তো ওনারা জরিমানাও খাবেন। এটাই আমি আজকে কুণাল ঘোষকে বলতে চাই। উনি জানেন না, উনি মনে করেন উনি সব জানেন, কিন্তু উনি সঠিক জিনিসটা জানেন না। উনি অলরেডি, আর ওনাকে মনে করিয়ে দিতে চাই, এক, উনি অলরেডি বেলে আছেন, দ্বিতীয় ওনার এগেনস্টে অলরেডি একটি কন্টেম্পটের রুল ইস্যু হয়ে আছে। তাই কদিন উনি বাইরে থেকে কি বলতে পারবেন আমি জানি না, তাই বাইরে যতদিন আছেন বলছে,
কারুকে বলার থেকে তো আপনি আটকাতে পারবেন না, নিজের ইচ্ছা মতন বলতে পারছেন, কারণ কদিন আর বাইরে থাকবেন না। একেবারে সুদীপ্তবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ আজকে কোর্টের যে পর্যবেক্ষণ, রাজ্য সরকার কি চেয়েছিল, যাদের চাকরি চলে গেছে, যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি তাদের ইন্টারিম রিলিফ দেওয়ার চেষ্টা করেছিল এই ভাতার মাধ্যমে, কিন্তু সেখানে কোর্টে গিয়ে রাজ্যকে একেবারে ধাক্কা খেতে হলো। কোর্টের কি পর্যবেক্ষণ, যে এই যে বিতর্কিত প্রকল্প, এর মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান করছে না, অর্থাৎ শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে রাজ্যের ভূমিকায় সমালোচনায় সরব হয়েছে হাইকোর্ট। এবার আপনাদের সামনে রাখবো এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা কি বলছেন, শুনুন। আমার মতে এখানে মুখ্যমন্ত্রীর উচিত ছিল যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, সেই যোগ্য শিক্ষাকর্মীদের জন্য এই নোটিফিকেশনটা করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। যতদিন পর্যন্ত যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে কোনো কাজ করতে চাইবে ততদিন পর্যন্ত এরকমই হবে। এটা যেন না হয়। আমি জানি না সরকারের কানে আর কীভাবে জল ঢুকবে। আমরা যোগ্যতার সঙ্গে এতগুলো ধাপ অতিক্রম করে এবং এই বিপুল দুর্নীতি অতিক্রম করে আমরা চাকরিটা পেয়েছিলাম। আমাদেরকে আমাদের যোগ্যতার সঙ্গে চাকরিতে পুনর্বহাল করার ব্যবস্থা করা হোক। সেটা না করে তারা যতদিন পর্যন্ত এই অযোগ্যদের সঙ্গে মিশিয়ে যাওয়ার পরিকল্পনা করবে ততদিন পর্যন্ত এরকমই রেজাল্ট হবে। আমরা তো জানতাম খারিজ হবে, যেভাবে নোটিফিকেশন ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশন তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা তো জানতাম খারিজ হবে। ভাতা আমরা চাই, কারণ ব্যাপারটা একটু অন্যরকম আর কি। ধরুন যারা 7 বছর ধরে রেগুলার চাকরি করছে, হঠাৎ করে 3 মাস বেতন তাদের নেই, চলছে না, এবং তারা যোগ্য, অনেকে অন্য চাকরি ছেড়েও এসেছে এই চাকরিতে, তাহলে তাদের সেক্ষেত্রে 3 মাসের যে সংসার চালানোর খরচাটা আসছে না, ওষুধ কেনার খরচাটা আসছে না, সেই ক্ষেত্রে এটা তো দরকার ছিল অবশ্যই। এটা তো সবাই বুঝতে পারছে, সমস্ত শ্রেণীর মানুষ বুঝতে পারবে যে এটা খুবই দরকার। 3 মাস একটা যদি কারো স্যালারি না থাকে সেক্ষেত্রে কীভাবে, তার রেগুলার স্যালারি না থাকে কীভাবে চলবে। কিন্তু সরকার দিতে চায় না, এটাই বড় কথা। সরকার শুধুমাত্র ভাওতার জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র প্রচারের জন্য ঘোষণা করেছিল, শুধুমাত্র খুশি করার জন্য ঘোষণা করেছিল, আর কিছুই নয়। আমি আবার সুদীপ্ত বাবুর কাছে যাব। সুদীপ্ত বাবু, সুপ্রিম নির্দেশে চাকরি চলে গেল, হাইকোর্টের নির্দেশে ভাতার যে বিষয়টা সেখানেও অন্তর্বর্তী স্থগিতাদেশ, এই যে এতগুলো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর চাকরি চলে গেল, তাহলে হোয়াটস নেক্সট, মানে এদের ভবিষ্যৎ কি হবে তাহলে? দেখুন, সরকারের যেটা করা উচিত ছিল, সুপ্রিম কোর্টের আইন মেনে দ্রুত নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করা, যাতে করে যাদের চাকরি চলে গেছে বা যারা দুর্নীতির জন্য চাকরি পায়নি তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় বসে দ্রুত চাকরি পেতে পারত। এবং আরেকটা কি করা উচিত ছিল, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, রায়ের অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বেতন ফেরত নেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। উল্টে সরকার কি করলো, নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করলো না, কোনো চাকরির ব্যবস্থা না করে ভাতা দেওয়ার ব্যবস্থা করলো। যদিও সরকারি ব্যবস্থাটা যখনই করেছে তখনই জানতেন যে এটা যে কোনো হাইকোর্টেই স্টে হয়ে যাবে, কারণ এটা অসাংবিধানিক, এবং এটা সবাই ওনারা জানতো। শুধুমাত্র এটা করা হয়েছে যাতে বলা যায় যে আমরা দেওয়ার চেষ্টা করেছি, কোর্ট আটকে দিয়েছে, এর বাইরে কিচ্ছু না। সরকারের কোনো সদিচ্ছাই নেই যেই দুর্নীতির কারণে যাদের চাকরি গেল তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার। যদি ভবিষ্যৎ নিয়ে সরকার ভাবতো তাহলে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতো, যাতে করে যাদের চাকরি চলে গেছে বা যারা চাকরি পায়নি দুর্নীতির জন্য, তারা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করতেই ভাতা দেওয়ার ব্যবস্থা করতো। তাহলে সুদীপ্ত বাবু, মানে কি মনে করছেন যে নতুন করে পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই যদি তাদের পরীক্ষা নোটিফিকেশন জারি হয়? দেখুন, এখনো অবধি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় বলছে যে নতুন করে পরীক্ষা দিতে হবে। 2016 সালে যারা বসেছিল তারাই এই পরীক্ষা দেবে। যতদিন না এই রায়ের কোনো পরিবর্তন হচ্ছে ততদিন অবধি নতুন পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং যেখানে একবার রাজ্য সরকার এই রায় মেনে নেবে বলে নিয়েছে, তারা আন্ডারটেকিং দিয়েছে, তারা কনসেন্ট দিয়ে দিয়েছে, এরপরে রিভিউ বা কিউরেটিভের আর কোনো অবকাশ নেই। কারণ যারা চাকরি দেবে মানে সরকার, তারাই যখন রায় মেনে নিয়েছে, নতুন পরীক্ষা ছাড়া আর কোনো উপায় তো আইনে আর দেখা যাচ্ছে না। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এবং সরকারের ভূমিকায় সমালোচনায় সরব হলেন তিনি। তবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন শুনুন। যোগ্য ক্যান্ডিডেটগুলো যারা আজকে সরকারের অপদার্থতার জন্য তার চাকরিটা চলে গেল, তার মাইনেটা বন্ধ হয়ে গেল, তার সংসারটা পথে বসলো এবং সেই সঙ্গে তার বাচ্চার খাওয়া হচ্ছে না, মা বাবার ওষুধ কেনা হচ্ছে না, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। এবং রাজ্য সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য সে কিন্তু আজকে এই ভাতার সিস্টেমটা চালু করতে চেয়েছিল, কিন্তু সেখানেও এমন গোলমাল করে দিল যে সেটাও কিন্তু
মানে আপাত দৃষ্টিতে সেটাও বন্ধ হয়ে গেল। যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্যই ব্যবস্থা করতে পারতো। তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারতো যে হ্যাঁ ঠিক আছে, যে এই ছেলেগুলো বঞ্চিত বা এই মেয়েগুলো বঞ্চিত, অতএব এদেরকে দেওয়া যেতে পারে, কারণ এদের তো কোনো দোষ নেই। কিন্তু যখন আপনি যারা বঞ্চিত এবং যারা টাকা, হ্যাঁ যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আপনি এইটা দেওয়ার চিন্তাভাবনা করছেন, তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি কোর্ট তো ভেবে দেখবেই যে এখানে অযোগ্যরা কেন এই টাকাটা পাবে।